ইরানের রাজনীতিতে ইতিহাস কখনো পুরনো হয় না। ৪৫ বছর আগে যাকে জনগণের বিপ্লব বলা হয়েছিল, আজ সেই বিপ্লবের রাষ্ট্র ব্যবস্থাই প্রশ্নের মুখে। আর ঠিক এই সময় ইরানের শেষ সম্রাটের ছেলে রেজা পাহলভি আবার উঠে এসেছেন আলোচনার কেন্দ্রে। প্রশ্ন একটাই, এটি কি খামেনির বিপ্লবী সরকারের পতনের সূচনা, নাকি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আরেকটি পরিচিত রেজিম চেঞ্জ ন্যারেটিভ? ইরানে কি তাহলে আবারও রাজতন্ত্র ফিরে আসছে? দর্শক, এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব এবারের প্রতিবেদনে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিহা আহমেদ। ইরানের আয়াতুল্লাহ খামেনির ইসলামী বিপ্লবের শাসন ব্যবস্থা সম্পর্কে জানতে হলে একটু পেছনের দিকে যেতে হবে। ১৯৭৯ সালে ইরানে শাহের পতন এবং ইসলামী বিপ্লব দেশটিতে ইতিহাসের এক মোড় বদলকারী ঘটনা হিসেবে ধরা হয়। আয়াতুল্লাহ খামেনি ফ্রান্সে তার নির্বাসিত জীবন থেকে দেশে ফিরে যুগান্তকারী ইসলামী বিপ্লবের সূচনা করেছিলেন। এর মধ্য দিয়ে প্রায় ২৫০০ বছর একচ্ছত্র ক্ষমতায় থাকার পর ইরানের রাজবংশের পতন ঘটে। বিংশ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা ছিল সেটি। এর মধ্যে অন্যতম মূল কারণ ছিল শাহের শাসনামলের সীমাহীন স্বেচ্ছাচারিতা। এতে ধর্মীয় নেতারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পাশাপাশি শাহ পুরোপুরি পশ্চিমা সংস্কৃতি ভাবধারার হয়ে উঠেছিলেন। সে সময় ইরানে ধীরে ধীরে পশ্চিমা সংস্কৃতি, আচার আচরণ, অভ্যাস প্রভাব ফেলতে শুরু করে, যদিও তেহরানের বাইরে পশ্চিমা প্রভাব বিস্তার করতে পারেনি। কিন্তু শাহের বিভিন্ন পদক্ষেপ ধর্মীয় নেতাদের শঙ্কিত করে তোলে। ফলে অনেকেই রাজবংশের নানা আচার আচরণ সহজভাবে দেখতেন না। ধর্ম থেকে দেশের শাসন ব্যবস্থা আলাদা করতে শাহের প্রচেষ্টা খামেনিকে দিন দিন ক্ষুব্ধ করে তোলে। বৈদেশিক শক্তিকে দেশের ভেতর লুটপাটের সুযোগ করে দেওয়ার জন্য শাহের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা করেন তিনি। ধীরে ধীরে আয়াতুল্লাহ খামেনি ইরানের শাহের পশ্চিমাপন্থী শাসনের বিরোধিতা শুরু করেন। শাহ যখন ইরানে আমেরিকান সৈন্যদের দায় মুক্তির সুযোগ করে দেন, তখন খামেনির উচ্চ কণ্ঠ বিরোধিতা আরও জোরালো হয়ে ওঠে। ইরানের পরিচয় আর রাষ্ট্রের গতিপথ কি হবে তা নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। শাহের শাসনের তীব্র বিরোধিতার জন্য ১৯৬৪ সালে খামেনিকে নির্বাসনে যেতে হয়। ইরান থেকে ১৪ বছর ধরে বাইরে থাকার বিষয়টি আয়াতুল্লাহ খামেনিকে আরও শক্তিশালী করে তোলে। অন্যদিকে ধীরে ধীরে শাহের বিরুদ্ধে অসন্তোষ বাড়তে থাকে। শেষ পর্যন্ত ১৯৭৯ সালে জানুয়ারিতে যখন শাহ দেশ ছাড়তে বাধ্য হন, তখন আয়াতুল্লাহ দেশে ফেরার সুযোগ পান এবং ফিরেই রাজতন্ত্র উপড়ে ফেলেন। ১৯৭৯ সালের বিপ্লব যখন তার বাবার রাজতন্ত্রকে উৎখাত করে, তখন তিনি যুক্তরাষ্ট্রে যুদ্ধ বিমান চালনার প্রশিক্ষণ নিয়েছিলেন। দূর থেকেই তিনি দেখেছেন তার বাবা মোহাম্মদ রেজা শাহ পাহলভি, যিনি একসময় পশ্চিমা মিত্রদের সমর্থন পেয়েছিলেন, তিনি কিভাবে এক দেশ থেকে আরেক দেশে আশ্রয় খুঁজে ফিরছেন এবং শেষ পর্যন্ত ক্যান্সার আক্রান্ত হয়ে মিশরে মারা যান। হঠাৎ ক্ষমতা হারানোর পর তরুণ যুবরাজ ও তার পরিবার রাষ্ট্রহীন হয়ে পড়ে এবং নির্বাসনে জীবন কাটাতে বাধ্য হন। তখন তাদের ভরসা ছিল দিন দিন কমতে থাকা হাতে গোনা কিছু রাজতন্ত্রপন্থী ও শুভাকাঙ্ক্ষী। পরবর্তী কয়েক দশকে পাহলভি পরিবার একাধিকবার ট্র্যাজেডির মুখে পড়ে। রেজা পাহলভির ছোট বোন ও ছোট ভাই দুজনেই আত্মহত্যা করেন। ফলে অনেকেই যেটিকে ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া রাজবংশ বলে মনে করতেন, সেই বংশের প্রতীকী প্রধান হিসেবে শেষ পর্যন্ত তিনিই থেকে যান। এখন ৬৫ বছর বয়সে তিনি আবারও দেশের ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখার চেষ্টা করছেন। সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক অঙ্গনে পাহলভিকে ঘিরে যে বিতর্ক, তাতে নতুন করে আগ্রহ দেখা গেছে। ২০১৭ সালে সরকার বিরোধী বিক্ষোভের সময় তার দাদা রেজা শাহকে স্মরণ করে "রেজা শাহ, তোমার আত্মা শান্তিতে থাকুক" এমন স্লোগান আবারও শোনা যায়। ২০২২ সালে পুলিশ হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর পর দেশজুড়ে যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, তা তাকে আবারও আন্তর্জাতিক গণমাধ্যমের কেন্দ্রবিন্দুতে ফিরিয়ে আনে। ২০২৩ সালে তার ইসরায়েল সফর নতুন করে বিতর্ক তৈরি করে। সেখানে তিনি হলোকাস্ট স্মরণ অনুষ্ঠানে অংশ নেন এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন।
সম্প্রতি ইরানের ভেতরে ইসরায়েলি বিমান হামলার পর তাকে কঠিন প্রশ্নের মুখে পড়তে হয়। বিবিসির লরা কুয়েন্সবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়, বেসামরিক মানুষের প্রাণহানির ঝুঁকি তৈরি করে এমন ইসরায়েলি হামলাকে তিনি সমর্থন করেন কিনা। জবাবে তিনি বলেন, সাধারণ ইরানিরা এর লক্ষ্য নয়। তার ভাষায়, শাসক গোষ্ঠীকে দুর্বল করে দেয় এমন যে কোনো কিছুকে ইরানের অনেক মানুষ স্বাগত জানাবে। এই মন্তব্যকে ঘিরে তখন তীব্র বিতর্ক শুরু হয়। ইসলামী শাসন ব্যবস্থা থেকে কি আবারও রাজতন্ত্রের পথে ইরান? আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে যে বিপ্লব আসে তার তিনটি স্তম্ভ ছিল: প্রথমত, ধর্মীয় নেতৃত্বের সর্বোচ্চ কর্তৃত্ব; দ্বিতীয়ত, পশ্চিমা বিশ্ব বিশেষত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান; এবং বিপ্লব রপ্তানি অর্থাৎ মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার। কিন্তু মার্কিন ও পশ্চিমা নিষেধাজ্ঞায়, অর্থনীতির চাপে রিয়ালের মান ঐতিহাসিকভাবে নিচে নেমে যাওয়া, তরুণদের মধ্যে ভয়াবহ বেকারত্ব তৈরি সহ নারীদের পোশাক ও স্বাধীনতা প্রশ্নে ক্ষোভ, ধর্মীয় শাসনের সঙ্গে নতুন প্রজন্মের উদাসীনতা ধীরে ধীরে বর্তমান রাষ্ট্র ব্যবস্থার বৈধতাকে প্রশ্নবিদ্ধ করেছে। এই ক্ষোভগুলোই এখন রাষ্ট্রবিরোধী চেতনায় রূপ নিচ্ছে। আর এখানে ফের আলোচনায় আসেন রেজা পাহলভি। পশ্চিমা মিডিয়া, কিছু থিঙ্ক ট্যাঙ্ক ও ইরানি প্রবাসী গোষ্ঠীর কাছে তিনি হয়ে উঠছেন একটি অল্টারনেটিভ ফেস, যাকে সামনে রেখে বলা যায়, খামেনির পর ইরান অন্ধকারে যাবে না। তাহলে কি সরকার উৎখাত আসন্ন? যদিও খামেনির সরকার এখনো নিরাপত্তা বাহিনীর ওপর পূর্ণ নিয়ন্ত্রণে, বিরোধী শক্তিকে দমন করতে সক্ষম এবং রাষ্ট্রীয় কাঠামো ভাঙার মতো অবস্থায় নয়, কিন্তু দীর্ঘমেয়াদে সমস্যা গভীর। উত্তরাধিকার সংকট, জনসংখ্যাগত পরিবর্তন, অর্থনৈতিক চাপ এবং বৈশ্বিক ভূ রাজনৈতিক হিসাব সব মিলিয়ে ইরান এক দীর্ঘ ট্রানজিশনের পথে। এদিকে চলমান আন্দোলনের বিক্ষোভকারীদের যদি ইরান সরকার হত্যা করে, তাহলে দেশটিতে কঠোর হামলা চালানো হবে বলে নতুন করে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান সরকার এই মুহূর্তে বিপদে আছে বলেও মন্তব্য করেছেন তিনি। এর পেছনে যুক্তরাষ্ট্রের বিশাল স্বার্থ রয়েছে। প্রথমত, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ করা; দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব কমানো, অর্থাৎ হিজবুল্লাহ, হামাস, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নেটওয়ার্ক ভাঙতে হলে তেহরানের কেন্দ্রীয় শক্তিকে দুর্বল করা এবং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা। খামেনির সরকার এই তিনটিরই বিপরীতে দাঁড়িয়ে। তাই যুক্তরাষ্ট্র সরাসরি সরকার উৎখাতের কথা না বললেও রেজিম চেঞ্জ ডিসকোর্স জিয়ে রেখেছে এবং রেজা পাহলভির মতো চরিত্রকে মিডিয়া ও কূটনৈতিক পরিসরে জায়গা দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এটা সামরিক যুদ্ধ না হলেও মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক যুদ্ধ থেকে কম নয়।